নমস্কার বন্ধুরা। অবশেষে আমেরিকা ভারতের উপর প্রায় 500% ট্যারিফ বসানোর পথে এবং এই ব্যাপারে কিন্তু আমেরিকার পার্লামেন্টেও একটি বিল পেশ হয়েছে। বলা হয়ে থাকে সেই বিলটাও অতি শীঘ্রই আমেরিকার পার্লামেন্টে পাশও হয়ে যাবে। এবার এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে সত্যিই কি আমেরিকা ভারতের উপর এই 500% ট্যারিফ বসাতে পারবে, এবং এও জানার চেষ্টা করব যে হঠাৎ করেই কেন গ্রিনল্যান্ড আমেরিকা নিতে চায়, তাদের কি দরকার গ্রিনল্যান্ডে। প্রথমেই আমরা সংক্ষেপে জানি যে ট্যারিফ জিনিসটা কি। ট্যারিফ হলো, মনে করুন কোনো একটা জিনিস যখন আমেরিকায় বিক্রি হয়, মনে করুন এই আমেরিকার মধ্যে তিনটে কোম্পানি, এক্স, ওয়াই, জেড। এবার এক্স একটি পেন বিক্রি করে, মনে করুন আমেরিকা 10 টাকায়, ওয়াই 11 টাকায়, জেড মনে করুন ভারতের সেখানে ট্যাক্স দিয়ে সেই পেনটি হয়তো হয়ে যাবে 25 টাকা। তাহলে কি হবে, সেই পেনটি আমেরিকায় কেউ কিনতে চাইবে না, কারণ সে যখন 10 টাকায় পেয়ে যাচ্ছে সে 25 টাকা কেন খরচ করবে। অর্থাৎ এই পেনের যে কোম্পানি ভারতে ছিল তারা মার খেয়ে যাবে, পেন উৎপাদন বন্ধ হয়ে যাবে, তারা বিক্রি করতে পারবে না, প্রোডাকশন বেশি থাকতেও মার্কেট পাবে না। অর্থাৎ সেখানে শ্রমিকদেরও একটা সমস্যা আসবে, কর্মী ছাঁটাইও হতে পারে। এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ জায়গায় ইম্প্যাক্ট হতে পারে। এইটা হয়ে গেল ট্যারিফ জিনিসটা। আপনারা খেয়াল করে দেখবেন ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে জেতার সময় তখন ইলেকশন ক্যাম্প করছিল, তখন কিন্তু সে বিভিন্ন জায়গায় বলেছিল যে আমাকে টাকা দাও, আমাকে টাকা দিয়ে তোমরা জেতাও, তারপর আমি তোমাদের ব্যবস্থা দেখব। এই যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন লোকের থেকে টাকা চাইছে, এখান থেকে সে কিন্তু ক্যাম্প করে সে রাজনীতিতে এসছে এবং সে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছে। অর্থাৎ তার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢেলেছে বিভিন্ন তেল কোম্পানি। এবার যারা এই ডোনাল্ড ট্রাম্পকে উপর ইনভেস্ট করেছে তাদেরও তো লাভ চাই, তারা তো অনেক পরিমাণে টাকা খরচ করেছে। সেই টাকাটা কি করে তারা নেবে, কি করে তুলবে। এবার একটা লক্ষ্য করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসেই এই যে বিভিন্ন দেশ থেকে তেল কেনা, এটা নিয়ে কিন্তু সে প্রথম থেকেই সবর হয়েছে। এইখানে ডোনাল্ড ট্রাম্প আবার অন্য একটি তত্ত্ব সাজিয়েছে, সেটা হলো এই যে ইউক্রেনের জেলেনস্কি প্রেসিডেন্ট, তাকে কিন্তু সে মার্কিনপন্থী। এর আগে যে ছিল সে কিন্তু মার্কিনপন্থী ছিল না, সে ছিল রাশিয়াপন্থী। সেই জন্য তাকে হটিয়ে এই ডিপ স্টেট দিয়ে এই জেলেনস্কিকে বসিয়েছে। এবং এই জেলেনস্কিকে ট্রাম্প বলে দিয়েছিল যে তুমি বলো আমরা ন্যাটোতে জয়েন হব। এই ন্যাটোতে জয়েন হওয়া মানেই সে রাশিয়ার বিপরীতে যাওয়া, রাশিয়ার তাকে আক্রমণ করবেই। কারণ ন্যাটো হলো আমেরিকার একটি সংস্থা, সেখানে রাশিয়ার পাশের দেশেই যদি বলে যে আমরা ন্যাটোতে জয়েন হব, সেখানে সে রাশিয়ার আগ্রাসনে আসবেই। যেমন মনে করুন ভারতের সাথে বাংলাদেশ। এবার ভারতের চিরশত্রু হলো পাকিস্তান, সেখানে বাংলাদেশ যদি বলে যে আমরা পাকিস্তানের সাথে যোগ দেব বা আমরা পাকিস্তান পন্থী, তাহলে নিশ্চয়ই ভারতের সাথে তাদের সম্পর্কটা ভালো থাকবে না। ঠিক এরকম এই যে রাশিয়া ইউক্রেন হামলা চালাচ্ছে, এটাকেই ঢাল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিল যে রাশিয়া থেকে তোমরা কেউ তেল কিনতে পারবে না। এবার এই যে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, তারপর ভারত কিন্তু রাশিয়া থেকে তেল কিনছিল, সেই জন্য ভারতের উপর 25% সব দেশের মতো ট্যারিফ বসিয়েছে। প্লাস রাশিয়া থেকে তেল কেনার জন্য এক্সট্রা 25% কিন্তু ট্যারিফ বসিয়েছে আমেরিকা। তাহলে ভারত কোথা থেকে তেল কিনবে? ভারত তেল কিনবে আমেরিকা থেকে। আমেরিকা যেসব তেল কোম্পানির মালিকরা ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য টাকা ঢালছিল, তাদের কাছ থেকে তেল কিনুক ভারত এবং তাদেরকে লাভ দিক। এইটাই হলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরাকে ট্রাম্প তুলে আনার সে বলছে যে মাদক পাচার করছে। এই মাদক পাচারের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আহ গল্প আছে। সেটা এরকম, আমেরিকা হলো বরাবর রাশিয়ার শত্রু। যুব সমাজ আছে তারা ধ্বংস হয়ে যায়, সেই জন্য বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে কিন্তু আমেরিকায় ড্রাগ সাপ্লাই হয়। মনে করুন বর্তমান প্রজন্ম যারা আছে, একটি সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকায় কিন্তু সবচেয়ে বেশি ড্রাগ সাপ্লাই হয়। কানাডার বর্ডার থেকে, এই যে এদিক থেকে দেখতে পাচ্ছেন, এবং ভেনেজুয়েলা থেকে। এটাকেই
হাতিয়ার করে ট্রাম্প এই যে নিকোলাস মাদুরোকে তুলে এনেছে। কিন্তু এই তুলে আনার পিছনে কিন্তু একমাত্র কারণ ড্রাগ নয়, একমাত্র কারণ হলো তেল। আচ্ছা, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে 2025 সালে সব ইনভেস্ট করে কোন ব্যক্তি সবচেয়ে বেশি লাভ হয়েছে এবং কম ইনভেস্ট করে সবচেয়ে বেশি লাভ নিয়েছে, সেটা হলো একমাত্র ইলন মাস্ক। কি করে বলে দিচ্ছি আমি। ডোনাল্ড ট্রাম্প, আপনাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন সে ইলেকশনের জন্য ক্যাম্প করছিল, তখন কিন্তু ইলন মাস্কে তার সাথে সাথে ছিল। ইলন মাস্ক তাকে প্রচুর পরিমাণে ফান্ড দিয়ে সাহায্য করেছে। এবং দেখুন, ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার প্রায় 2-3 মাসের মধ্যেই তার স্টার্লিং, তার বিভিন্ন যত কোম্পানি আছে, সে যা ইনভেস্ট করেছে তার থেকেও প্রায় 20% 20% বেশি লাভ নিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা যদিও খুব একটা ভালো নেই। যেমন আমেরিকা বুদ্ধি করে রাশিয়াকে ইউক্রেনে আটকে রেখেছে, বা ইউক্রেনের সাথে তাদের একটা লড়াই চলছে এখনো, তেমনি কিন্তু রাশিয়াও এই আমেরিকাকে এই ভেনেজুয়েলা দিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। দেখুন, সাধারণত যে কোনো দেশেই যুদ্ধে গেলে সেই দেশের অর্থনীতি ডাউন হবেই। আমাদের দেশের সবাই যখন অপারেশন সিঁদুর হয়েছে, তখন আমরা সবাই বলেছি যে আরো যুদ্ধ করুক, আরো যুদ্ধ করুক, আরো যুদ্ধ হোক। পাকিস্তানের আমাদের যে কাশ্মীরের যেসব জায়গা আছে, পিওকে সেটা নিয়ে নেওয়া হোক। দেখুন, যারা সরকারের উচ্চাধিকার পদে আছে তাদের ডিসিশন নেওয়াটা আমাদের মতো নয়। তাদের অনেক কিছু ভেবেচিন্তে ডিসিশন নিতে হয়। একটা দেশ যখন যুদ্ধে যায়, তখন সেই দেশের ভিতর থেকে অর্থনীতি বলুন, অনেক কিছু ক্ষতি হয়ে যায়। সেই জন্য সবচেয়ে ভালো পথ হলো যুদ্ধে না জড়ানো। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপর এত কেন ক্ষেপে, প্রতি সপ্তাহে 2-3 বার করে এটা ওটা বলে দেয়। দেখুন, ডোনাল্ড ট্রাম্প হলো বড় ব্যবসায়ী। লক্ষ্য করলে দেখবেন, আমেরিকা যা কিছুই বলুক না কেন, আগের মতো কিন্তু আমাদের দেশে যারা আছেন, ডক্টর জয়শঙ্কর স্যার, সে কিন্তু প্রত্যেকবারে তাদের কিন্তু কিন্তু আমেরিকা যা বলে তার রিপ্লাই দিয়ে দেয়। যেমন আমেরিকা যখন বলেছে যে রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করা হোক, তখন জয়শঙ্কর স্যার সে কিন্তু বলে দিয়েছে, আমেরিকা যদি রাশিয়া থেকে অন্যান্য তেল কিনতে পারে, ইউরোপীয় ইউনিয়ন, তারপর নেটো কান্ট্রি যদি রাশিয়া থেকে জ্বালানি নিতে পারে, তাহলে ভারত নিতে পারবে না কেন? এই যে মুখে মুখে একটা তর্ক করা, এটাও কিন্তু আমেরিকা ভালোভাবে নিচ্ছে না। আরেকটা পয়েন্ট হলো অপারেশন সিঁদুর। আমাদের আরবিআই গভর্নর স্যার রঘুনাথ রাজন, তিনি কিন্তু একটি ইন্টারভিউতে বলেছিলেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপর ক্ষেপে যাওয়ার, বা এই 25%, 50%, 500% যাই হোক না কেন, এই যে ট্যারিফ বসাচ্ছে, তার মূল কিন্তু একটা ইগো কাজ করে। ইগোটা এরকম, ডোনাল্ড ট্রাম্প প্রায় 20 বারেরও বেশি সে নিজে দাবি করেছে যে ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল অপারেশন সিঁদুর, সেটা তিনি থামিয়েছেন। ভারত কিন্তু বারবার বিবৃতির সাথে এই কথাটা অস্বীকার করে গেছে। এই জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি ইগো এখানে কাজ করছে। সেকেন্ড, আমরা যে বিষয়টা জানবো সেটা হলো, এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন লিন্ডসে গ্রাহাম বেল, এই হলো যত নষ্টের গোড়া। যেমন এই ব্যক্তি কিন্তু ট্রাম্পকে এই ভারতের উপর যে 500% ট্যারিফ বসবে বা বসতে পারে, এই ব্যক্তি ট্রাম্পকে, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি ট্রাম্পকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছে, এবং এই ব্যক্তি প্রথম এই 500% ট্যারিফের কথাটা বলেছেন। এই 500% ট্যারিফের ব্যাপারটা মেনে নিতে পারবে? দেখুন, শুধুমাত্র ভারতের উপর নয়, যেসব দেশ রাশিয়া থেকে তেল কেনে এবং যেসব দেশে পপুলেশন বেশি, এই দুটোকে টার্গেট করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই 500% ট্যারিফ বসিয়ে দিয়েছে। পৃথিবীর সব দেশের নয়, কোন কোন দেশ? ইন্ডিয়া, ব্রাজিল এবং চায়না। এই 3টি দেশের উপরে কিন্তু তিনি বলছে বারবার যে এই 3টি দেশের উপর 500% ট্যারিফ বসাবে নেবে। দেখুন, সত্যি কথা বলতে কি, ভারতের অর্থনীতি এখন যথেষ্ট মজবুত, কিন্তু সেখানে যদি 500% ট্যারিফ বসায়, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, এবং ভারতীয় অর্থনীতিতে কিন্তু একটা অস্থিরতা দেখা যাবে। নিঃসন্দেহে ভারত এখনো অতটা অর্থনীতি ডেভেলপ হয়নি যে 500% ট্যারিফ বসানোর পরেও ভারতের কোনো ক্ষতি হবে না। একমাত্র দেশ আছে যেটা চায়না। চায়না কিছুটা লড়াই করলেও করতে পারে, কারণ চায়নার অর্থনৈতিক ব্যবস্থা সত্যি কথা বলতে
ভারতের থেকে অনেক অনেক দিক থেকে কিছু অনেকটাই ভালো, নিঃসন্দেহে সেটা বলার অপেক্ষা রাখে না। চায়নার ব্যবস্থা ভারতের থেকে অনেকটাই ভালো। চায়না কিছুটা লড়াই দিলেও দিতে পারে, সেক্ষেত্রে যে 100% লড়াই দেবে এমনটাও বলার নয়। এবার তাহলে রাশিয়া কি করবে? দেখুন, রাশিয়া থেকে যদি ভারত তেল কেনা বন্ধ করে, চায়না তেল কেনা বন্ধ করে, এমনকি ব্রাজিল তেল কেনা বন্ধ করে, তাহলে নিঃসন্দেহে কিন্তু রাশিয়ার বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। রাশিয়া রাশিয়া যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু সে অনেক কিছুই করে বসতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। দেখুন, রাশিয়ার নিউক্লিয়ার উইপন আমেরিকার থেকেও কিন্তু 500 বেশি। সেক্ষেত্রে সে যদি নিউক্লিয়ার উইপন ব্যবহার করে, নিঃসন্দেহে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে আর কেউ থামাতেই পারবে না। আরেকটি ব্যাপার আছে, আইএসএ। আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এখানে প্রায় 100টার মতো দেশ ছিল, যার হেডকোয়ার্টার হলো গুরুগ্রাম। এখানে কিন্তু সোলার ব্যাপার নিয়ে রিসার্চ করা হতো এবং কি করে এই যে পেট্রোলিয়াম জাত দ্রব্য যেটা থেকে পরিবেশ দূষণ হয়, সেটা থেকে কিভাবে বেরিয়ে আসা যেতে পারে, সেই নিয়ে ভারতের উদ্যোগেই কিন্তু একটি মিটিং ডাকা হতো। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে আমেরিকা বের হয়ে গিয়েছে। আমেরিকা এখন সোজাসাপটা ভাবছে যে আমরা এই বিভিন্ন দেশে যে তেল আছে, এই তেলেই নিয়ে চলবো। এবং হয়তো আপনারা ভাবতে পারেন যে তেল নিলে ধোঁয়া হবে, কার্বন হবে, পরিবেশ দূষণ হবে, বরফ যেসব ল্যান্ড নিচু এরিয়া আছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সেই সব জায়গায় বরফ গলে যেতে পারে, জলের উচ্চতা বেড়ে যাবে, সেক্ষেত্রে তো পৃথিবী মোটামুটি ধ্বংস হওয়ার পথে। তাহলে আমেরিকা জেনেও কেন পৃথিবীকে এই একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? আসলে আমেরিকা যে গ্রিনল্যান্ড চায়, এইটাই কিন্তু তার মূল কারণ। কারণ যদি গ্রিনল্যান্ড, আমেরিকার জনসংখ্যা খুব একটা বেশি না, যদি তারা যারা আছে গ্রিনল্যান্ড, দেখুন যারা বিত্তশালী তারা নিঃসন্দেহে গ্রিনল্যান্ড চলে যেতে পারে। আমেরিকা কিন্তু বারবার এই যে ভিসা নিয়েও, যাদের টাকা আছে তাদের ভিসা দেবে, অর্থাৎ আমেরিকার এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু যার টাকা আছে তাকে মানে মর্যাদা দেবে বেশি, এইরকম কিন্তু একটা মনোভাব তার আছে। অর্থাৎ যার টাকা আছে সে গ্রিনল্যান্ড গিয়ে থাকো, অর্থাৎ ওখানে গ্লোবাল ওয়ার্মিং নেই, সেরকম কোনো ব্যাপার নেই, ঠান্ডা, যদিও গ্রিনল্যান্ড পড়ে যায় তারপর অ্যান্টার্কটিকা আছে। এই আদর্শেই কিন্তু বরাবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্বাসী। দেখুন, সবশেষে আমি বলবো, একসময় ইউকেও ভাবতো যে তাদের কখনো সূর্যাস্ত যাবে না, তারা সমস্ত পৃথিবীব্যাপী শাসন করে বেড়াতো। আজ তারা অন্তিম পর্যায়ে। এখন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এবং যারা ইউরোপ কান্ট্রি আছে, তারা কিন্তু একটা এই যে গ্রিনল্যান্ড যখন ডোনাল্ড ট্রাম্প নেবে বলেছে, তারা কিন্তু একটা অস্তিত্বের সংকটে চলে এসেছে। এবার তারা ভাবছে যে আমরা আমেরিকা যাব নাকি আমরা রাশিয়ার সাথে পুনরায় যোগ দেব। এই নিয়ে কিন্তু তারা এখন দ্বন্দ্বে আছে, অর্থাৎ ইউকের মতো শক্তিশালী দেশও আজ অস্তিত্বের সংকটে। তাই আমেরিকাও একদিন তাদের এই অস্তিত্বের সংকটে ভুগবে, হয়তো আজ নতুবা কাল। আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।